বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল 24-এর সাপ্তাহিক অনুষ্ঠান মুক্তমঞ্চ। এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি হাসান ইমাম রুবেল। আমাদের আজকের বিষয় অগ্নিস্নানে শুচি হোক ধরা। দর্শক, রাত পোহালেই সূচনা হবে আরেকটি নতুন বছরের। নতুন বছর মানেই নতুন প্রত্যাশা, পুরনো গ্লানিকে মুছে ফেলা। কিন্তু বিদায়ী বছরে অগ্নিস্নাত কন্যা নুসরাতের মৃত্যু যে গ্লানিতে ফেলে গেল পুরো দেশকে, নতুন বছর কি পারবে তা মুছিয়ে দিতে? পারবে কি সূচি করতে এ ধরাকে? এই প্রশ্ন নিয়েই আজকে আমাদের এই আলোচনা। আর এই আলোচনায় আমাদের অতিথি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল রয়েছেন, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক এবং জাতিসংঘের ভিজিটিং এক্সপার্ট ডক্টর এম এনামুল হক রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা মূল অনুষ্ঠানে যাব, তার আগে আমি যেটি সূচনাতেই বলেছি যে আমাদের নুসরাত জাহান রাফি নোয়াখালীর সেই অগ্নিকন্যা, আমরা অগ্নিকন্যা আখ্যা দিচ্ছি এই জন্য যে সে একটি প্রতিবাদ করতে গিয়ে তাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে এবং সেটি সারা দেশের মানুষকে নাড়া দিয়েছে। এবং কাল একটি নতুন বর্ষ আমরা উদযাপন করতে যাচ্ছি, কিন্তু ঠিক তার আগ মুহূর্তে যে উদযাপনের প্রস্তুতি সেটি আসলে বিক্ষোভের রূপ নিয়েছে। সেই বিক্ষোভেরই একটি সারা দিন ব্যাপী সারা দেশে সেই বিক্ষোভ হয়েছে। সেই বিক্ষোভ নিয়ে একটি রিপোর্ট আছে, আমরা একটু দেখে আসতে চাই। নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে শনিবারও। সকাল 11টা থেকে 12টা পর্যন্ত গণভবন থেকে বঙ্গভবন পর্যন্ত রাজধানীর বিভিন্ন পয়েন্টে মানববন্ধন করে সিপিবি। এতে যোগ দেয় উদীচী শিল্পী গোষ্ঠী, ঘাসফড়িং খেলাঘর, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ। ধর্ষণের মতো ঘটনার যেন দ্রুত সঠিক বিচার যেন হয় এবং এর মধ্য দিয়ে যে বিচার না পাওয়ার যে সংস্কৃতি সেটা ভেঙে যায়। আর এই বিচারের মাধ্যমে যেন এই সমাজের সবাই বুঝতে পারে যে এই ধর্ষণ বা খুন করে কেউ সারতে পারবে না। সহযোগী হিসাবে এদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, প্রত্যেকের শাস্তি হওয়া উচিত এবং এটা নিরপেক্ষ তদন্ত দাবি করছে এবং দ্রুত বিচার দাবি করছে। প্রতিবাদ কর্মসূচি থেকে আগামী 20 থেকে 27 এপ্রিল পর্যন্ত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সপ্তাহ পালনের ঘোষণা দিয়েছে সিপিবি। এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে কোনো অন্যায় বর্বরতা চালানো হোক না কেন সেইখান থেকে পার পেয়ে যাওয়া যাবে যদি সরকার এবং রাষ্ট্র ক্ষমতার সঙ্গে আমার লাইন ঠিক মতো থাকে। নুসরাত হত্যাকারীদের মৃত্যুদণ্ডের দাবিতে বিএফডিসির সামনে বিক্ষোভ করেছেন ঢাকাই সিনেমার শিল্পী, কলাকুশলীরা। আমি নিন্দা করছি এবং এর দ্রুত বিচার চাচ্ছি। আসামি যত যে হোক না কেন তাকে ফাঁসি কাস্টে ঝোলানো উচিত। যারা ধর্ষকের পক্ষে কাজ করবে, ধর্ষককে আশ্রয় দেবে, তাদেরকেও সামনে নিয়ে আসতে হবে। আমাদের সমাজে নৈতিক মূল্যবোধের একই দাবিতে বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে বিভিন্ন সামাজিক সংগঠন। একই সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে মানববন্ধন করে বাংলাদেশ পথনাটক পরিষদ। ঢাকা ছাড়াও নোয়াখালী, ফরিদপুর, সুনামগঞ্জ, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। গেল 6 এপ্রিল নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। 10 এপ্রিল ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দৃষ্টান্তমূলক শাস্তি। সুলতানা কামাল, শুরুতে আপনার কাছেই যেতে চাই। আপনি সারাদিন যে বিক্ষোভ হয়েছে সেখানে অংশ নিয়েছেন। যেটি আমি সূচনাতে বলেছি যে আমরা একটি নতুন বছরের ঠিক সামনে দাঁড়িয়ে, আর রাত পোহালেই নতুন বছরের সূচনা। নতুন বছরে আমাদের সবার প্রত্যাশা থাকে গ্লানি জরাকে মুছে একটি নতুন সম্ভাবনার বার্তা দেয়া। এই আজকের এই জায়গায় দাঁড়িয়ে নুসরাতের এই মৃত্যু আমাদেরকে যেই গ্লানির মধ্যে ফেলে গেল, সেখানে কি আমরা সেই সম্ভাবনার বার্তা শোনাতে পারছি? ধন্যবাদ। আজকে যে অনুষ্ঠানের শিরোনাম দেয়া হয়েছে অগ্নি স্নানে শুচি হোক ধরা, আমরা যেই অর্থে অগ্নি স্নান বুঝি, নুসরাতের কিন্তু সেটা হয়নি। নুসরাত অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। অগ্নি স্নানের কথা যখন আমরা বলি, সেটার যে রূপটা আমাদের সামনে দাঁড়ায় সেটা হলো যে অত্যন্ত প্রখর কিছু, অত্যন্ত শক্ত কঠিন সত্যের সামনে দাঁড়িয়ে
বিগত দিনের যত গ্লানি, যত অবহেলা, যত অন্যায়, যত অত্যাচার, সেগুলিকে চিনে নিয়ে সেটাকে সচেতনভাবে ত্যাগ করে সামনের দিকে এগোনোকেই অগ্নিস্নান বলে আমরা চিন্তা করে থাকি, তাই না? তো আজকে নুসরাতকে যদি সেই জায়গায় নিয়ে আসতে হয়, নুসরাতের এই মর্মান্তিক মৃত্যুতে আমাদের যে গ্লানি সামনে এসে যে গ্লানির মধ্যে আমাদেরকে পড়তে হলো, সেটা থেকে উদ্ধার পেতে হলে আমাদেরকে আসলে অত্যন্ত শক্তভাবে, পরিষ্কারভাবে এবং স্বচ্ছভাবে নুসরাতের এই জীবনে এই ঘটনাটা কেন ঘটলো সেটা দেখতে হবে। এবং সেটা দেখতে গেলে কিন্তু আমাদের অবশ্যই মেনে নিতে হবে যে নুসরাতের হত্যাকাণ্ডটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, যে হত্যাকাণ্ডের মধ্যে তার যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, মূল ভূমিকা পালন করেছে, এবং তাকে সহযোগিতা করার জন্য প্রশাসন, পুলিশ বাহিনী, সেই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যরা এবং ওই অঞ্চলের যারা প্রভাবশালী ব্যক্তি তারা কিন্তু সেখানটায় মদত জুগিয়েছে। আমরা এটাও দেখলাম যে সেখানে যে নির্বাচিত প্রতিনিধি যারা দাবি করছেন যে 30শে ডিসেম্বরের নির্বাচনে নির্বাচিত হয়ে তারা দেশ সেবার সুযোগ নিয়েছেন আমাদের কাছ থেকে, সেই ব্যক্তির কিন্তু কোনো রকম সাড়া শব্দ আমরা পাই নাই। তাহলে সেই জায়গায় যে এত বড় একটা ঘটনা ঘটলো, সেই ঘটনাটা নুসরাতের সেই অভিযোগ দেওয়া থেকে শুরু করে নুসরাতের গায়ে আগুন দেওয়া এবং নুসরাতের মৃত্যু এই পর্যন্ত কিন্তু বেশ কিছুদিন গেছে। এই প্রত্যেকটা দিনের ঘটনায় কারা কোন ভূমিকা নিয়েছে সেই ব্যাপারে আমাদেরকে ধারণা নিতে হবে। ধারণা নিয়ে আমরা যদি একটা দৃষ্টান্তমূলক বিচার এখানে দেখাতে পারি, আমি শুধুমাত্র দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলবো না, আমি চাই এখানে একটা দৃষ্টান্তমূলক বিচার হোক, যেই বিচারে এই ঘটনার সঙ্গে জড়িত প্রতিটি মানুষ, প্রত্যক্ষ এবং পরোক্ষ, যারা মদতদাতা, আইনে অ্যাকমপ্লিস বলে একটা কথা আছে, সহযোগী বলে একটা কথা আছে, হুকুমের আসামি বলে কথা আছে। এখানে কে হুকুমের আসামি ছিল, কে কাজটা করেছে, কে এখানে সহযোগী ভূমিকা পালন করেছে, প্রত্যেকটা বিষয় সামনে চলে আসা উচিত। এবং আগেও যে কথাটা একটু আগে বললাম যে প্রশাসন এখানে কি ভূমিকা নিল, পুলিশ যে কর্মচারী ছিল সে কি ভূমিকা নিল, এবং ওইখানে যারা সমাজের মাথা বলে পরিচিত, যাদের পরামর্শে, যাদের মদদে সমাজের নানা কর্মকাণ্ড চলে, তারা কি ভূমিকা নিয়েছে। আমার মতে নুসরাতের মৃত্যুর জন্য এরা প্রত্যেকে দায়ী। এবং শুধু এখন পর্যন্ত প্রশাসন যেভাবে অগ্রসর হচ্ছে তাতে কি আপনি আস্থাবান যে এই চেহারাটা উন্মোচিত হবে? পুরো প্রশাসনের তার কোনো ভূমিকাই আমরা দেখছি না। আমরা তো ওখানকার জেলা প্রশাসক কিংবা পুলিশ সুপার কিংবা অন্য কারোর কোনো কথাবার্তাই কিন্তু শুনছি না। এখন এটা চলে গেছে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনে, তার যে কর্মকর্তা তার একটা কথা শুনলাম, তার কাছ থেকে কিছু তথ্য আমরা পেলাম, কিন্তু এখন পর্যন্ত ওইখানে যারা প্রকৃতপক্ষে দায়িত্বপ্রাপ্ত তাদের কাছ থেকে তো কোনো রকম কথাবার্তাও শুনছি না, কোনো পদক্ষেপও আমরা দেখতে পাচ্ছি না। সেই কথাটা আমি বলতে যাচ্ছিলাম যে আমাদের কিন্তু এই বিষয়টা অনুধাবন করতে হবে, যদিও খুবই শক্ত কথা, হতাশাও আমাদেরকে সাংঘাতিকভাবে আক্রান্ত করে এই কথাগুলি চিন্তা করলে, যে আসলে আমাদের কোনো প্রতিষ্ঠানই তো কাজ করছে না, প্রশাসন কাজ করে না, পুলিশ বাহিনী কাজ করে না, যাদের ওখানে সমাজে একটা সুরক্ষা দেওয়ার কথা নির্বাচিত প্রতিনিধি তিনি কোনো ভূমিকা নেন না। একেবারে একটা যেন প্যারালাইজড সমাজের মধ্যে আমরা বাস করছি। তো একটা পক্ষঘাতগ্রস্ত সমাজ তো কোনো কিছুর দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। আমরা তো অনবরত হোঁচট খাবো, অনবরত মুখ থুবড়ে পড়বো, আমরা তো উঠে দাঁড়াতে পারছি না। এবং দুঃখের সঙ্গেই বলতে হয় যে আমরা বিচারহীনতার যে সংস্কৃতি বলছি, সেই বিচারহীনতার সংস্কৃতির মধ্যে তো এটাও আসছে যে বিচার বিভাগ কোনো দায়িত্ব নিচ্ছে না। আমি যদি একটুখানি আদালত অবমাননার দায়টা মাথায় না পড়ুক এই ভাবনা থেকে বলি, যে আদালতের পক্ষ থেকে যে কথাটা বলা হলো, উচ্চ আদালতের 2 জন বিচারক বললেন যে এই ঘটনা যেন সাগর রুনি এবং তনু হত্যার মতন হারিয়ে না যায়। আদালতের বিচারকেরা যদি আজকে এই ব্যাপারটাকে এত গ্রহণযোগ্যতা দিয়ে দেন যে ঘটনা হারিয়ে যেতে পারে, তারা পাশাপাশি এটাও তো বলছেন যে তারা এই মামলায় নজর রাখবেন, সেটা অন্য কথা। নজর রাখবেন, কেউ ছাড় পাবে না, 48 ঘন্টার মধ্যে বিচার হয়ে যাবে, 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতিকারী কিংবা হত্যাকারী ধরা পড়বে। আবুল কাসেম ফজলুল হক সাহেব সামনে বসে আছেন, ওনার সামনে এই সমস্ত কথা বলতে আমারই একটা মানে কি বলবো যে অস্বস্তি হয়, আমার সাংঘাতিক রকম কষ্ট হয় এই কথাগুলি বলতে।
ছেলের হত্যার বিচার না পাওয়া একজন মানুষ আমাদের সামনে বসে আছে। আমি- আমরা শুনি নাই এই কথাগুলি, কিন্তু একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হলো বিচারহীনতার সংস্কৃতির মধ্যে এটাও আছে যে কোনো প্রতিষ্ঠান কোনো কাজ করবে না, এক ব্যক্তি যদি চান বিচার হবে, এক ব্যক্তি যদি না চান বিচার হবে না। এই জায়গায় আমরা আমাদের আবুল চিন্তা কাশেম করতে ফজলুল হবে। হকের কাছে একটু যেতে চাই, যেটি সুলতানা কামাল বললেন যে সমাজ পক্ষঘাতগ্রস্ত হয়ে গেছে, জরাগ্রস্ত হয়ে গেছে। আপনি কি সমাজের সেই পরিণতিটাই এখন উপলব্ধি করছেন? অবশ্যই এটা খুব সত্য কথা। যে কোনো জাতির, যে কোনো সমাজের অবস্থা ঐতিহাসিক দিক দিয়ে দেখলে সবসময় একরকম থাকে না। আমাদের দেশে 1950-এর দশকে রাষ্ট্রভাষা আন্দোলন হয়েছে, 1960-এর দশকে স্বায়ত্তশাসন এবং পরে স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ হয়েছে। ওই সময়ে আমাদের সমাজের মানুষের চিন্তা চেতনার অনেক উচ্চতা ছিল, নিচতাহীনতা ছিল, কিন্তু সব কিছুকে অতিক্রম করে একটা উন্নত মানসিকতা ছিল। তার ফলেই এই দেশ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়, জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হয়, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। কিন্তু বাংলাদেশের প্রতিষ্ঠার পর ধীরে ধীরে সামাজিক বিশৃঙ্খলা, আইনের শাসনের অভাব, রাজনৈতিক দুর্বলতা, রাজনীতির দুর্নীতিগ্রস্ত হয়ে যাওয়া, গণতন্ত্রের ধারণা হারিয়ে ফেলা, সমাজতন্ত্রের প্রতি কোনো রকমের আস্থা না থাকা, জাতীয়তাবাদের চেতনা হারিয়ে রাজনীতির অগ্রগতি, বিদেশি এমবেসিতে যে ছোটাছুটি আমাদেরকে গণতন্ত্রের জন্য সাহায্য দাও, আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে গিয়ে যে গণতন্ত্রের জন্য সাহায্য চাওয়া, জাতিসংঘের নেতৃত্বে নির্বাচন চাই এই কথা বলার জন্য নিউ ইয়র্কে যাওয়া, এই সব কিছুই তো প্রমাণ করে যে আমাদের রাজনীতি দুর্নীতিগ্রস্ত এবং অবক্ষয় ক্লিষ্ট। আমাদের সামাজিক অবস্থা একটা চরম অবক্ষয়ের মধ্যে, ইংরেজিতে যেটাকে বলে এলিয়েনেশন। মানুষ একত্রেই বসবাস করছে, কিন্তু মানুষের প্রতি মানুষের যে সোশ্যাল এফিনিটি, সামাজিক একটা সম্প্রীতির ভাব, আকর্ষণ, এগুলো হারিয়ে গেছে। বালুর কণার মতো, ধুলার কণার মতো একত্র। আপনি বলছেন যে স্বাধীনতার পরে হারিয়ে গেছে। স্বাধীনতার ব্যাপারটি তো একটি চরম প্রগতিশীল একটি ব্যাপার ছিল, মানে নিজে স্বশাসিত হবার যে কথার মধ্য দিয়ে আমাদের যে স্বাধীনতা প্রাপ্তি, এটি একটি প্রগতিশীল দাবি। তাহলে সমাজ তো সামনের দিকে এগিয়ে যাবার কথা, সেটি না গিয়ে পেছনের দিকে কেন? কোনোই সন্দেহ নেই যে বাঙালি জাতীয়তাবাদী চেতনা এবং আমাদের ওই পর্বের প্রত্যেকটা আন্দোলন অসাধারণ প্রগতিশীল আকাঙ্ক্ষা নিয়ে, আশা নিয়ে পরিচালিত হয়েছিল। কিন্তু স্বাধীন বাংলাদেশে বিশৃঙ্খলা কেন দেখা দিল, এটা তো পক্ষপাত মুক্ত দৃষ্টিভঙ্গি থেকে বিচার করতে হবে। একটা উইশফুল ইচ্ছাকৃত ইতিহাসকে বিকৃত করলে তো সত্যের সন্ধান পাবো না। কাজেই আমাদের যে অত্যন্ত গৌরবজনক 6 দফা আন্দোলন, ওই সময়ে জনসাধারণ প্রবলভাবে, তীব্রভাবে আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুকে সমর্থন দিয়েছে। কিন্তু আওয়ামী লীগ দলটা তো ভেতর থেকে গণতান্ত্রিক রীতিনীতি নিয়ে গঠিত হয়নি। গণতন্ত্র একটা প্রবল আবেগপূর্ণ কথা ছিল, কিন্তু রাজনৈতিক কোনো দলের প্রতি আওয়ামী লীগ প্রধান দল ছিল, সবচেয়ে বড় ছিল, সবচেয়ে জনসমর্থন লাভ করেছিল আওয়ামী লীগ। এই জন্য আওয়ামী লীগের কথাটা বড় হয়ে আসে। অন্য যেসব দেশের ইতিহাসে প্রায় সব গণতান্ত্রিক রাজনীতিতে আন্দোলনে নেতৃত্ব দেয়া একটি দলের অভ্যন্তরে গণতন্ত্র না থাকার, অবশ্যই দলের অভ্যন্তরে গণতন্ত্র না থাকলে সেই দল যখন রাষ্ট্র ক্ষমতায় যায় তখন রাষ্ট্র চালাতে বিশৃঙ্খলার মধ্যে পড়ে যায়, বলা যায় ব্যর্থ হয়। আমাদের তো দুর্ভাগ্য এই জায়গায় যে আমরা বঙ্গবন্ধুকে এত প্রবলভাবে সমর্থন দিলাম, আওয়ামী লীগকে এত প্রবলভাবে সমর্থন দিলাম, এর গৌরবজনক দিক আমরা বারবার বলি, স্মরণ করি, কিন্তু এর যে ত্রুটির, সীমাবদ্ধতার দিকও আছে, এবং সেই ত্রুটি এবং সীমাবদ্ধতার দিক আমাদের অতিক্রম করে উন্নতির দিকে, ভালোর দিকে যাওয়া দরকার, আমাদের আত্মসমালোচনা দরকার। এই মনোভাব তো আমাদের গত 48-47 বছর পার হয়ে আজকে 48 বছর চলছে, এর মধ্যে কখনো হয়নি। নানা রকম পরিবর্তন রাজনীতিতে হয়েছে, এর মধ্যে সামরিক শাসন হয়েছে, জরুরি অবস্থা হয়েছে, ইলেকশন হয়েছে, কিন্তু সবটা মিলে একটা ডিক্লাইনিং অবস্থা, নিম্নগামী। 1973 সনের নির্বাচন শৃঙ্খলা মতো হয়নি। এই গত যে নির্বাচনগুলো, এগুলো অভিযুক্ত এবং এগুলোকে নির্বাচন বলা মুশকিল। এর আগে 1988 সালে একটা ভোটারবিহীন নির্বাচন হয়, 1996 সনে
দুটো নির্বাচনের মধ্যে প্রথম নির্বাচন ভোটারবিহীন ছিল। কাজেই 1972 থেকে আজ পর্যন্ত আমাদের যে অগ্রগতি রাজনীতির দিক দেখলে এটা দুঃখজনকভাবে একটা খারাপ অবস্থার মধ্য দিয়ে এগিয়েছে, এবং এখনো যে ভালোর দিকে যাচ্ছে এটা বলা যাবে না। অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, কিন্তু অর্থনৈতিক উন্নয়ন যদি শুধু বিশ্বব্যাংকের হিসাব দিয়ে আমরা করি তাহলে তা হবে না। আজকে বাংলাদেশের একজন শ্রমিক যে বেতন পাচ্ছে, আমরা বর্ডার ক্রস করে ভারতে গেলেই দেখব যে এই টাকাকে যদি আমরা ডলারে রূপান্তরিত করে নেই তাহলে অন্তত দ্বিগুণ বেতন পাচ্ছে তারা। আমাদের অর্থনৈতিক উন্নয়ন অন্যান্য ক্ষেত্রেও দেখতে গেলে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী, একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী বাংলাদেশে কত বেতন পাচ্ছেন, এবং বর্ডার ক্রস করে আমরা যদি কলকাতায় যাই, দিল্লিতে যাই, মাদ্রাজে যাই, বোম্বেতে যাই, সেখানে কি দেখি? দেখব যে এর চেয়ে দ্বিগুণের চাইতেও বেশি বেতন তারা পাচ্ছে। এই আলোচনায় আপনার কাছে আবারও ফিরবো। অপূর্ণতা আছে। আমি একটু ডক্টর এম এনামুল হকের কাছে যেতে চাই। এবারে আমি যেটি নুসরাত যখন হয়রানির শিকার হলেন, যৌন হয়রানির শিকার হয়ে কিন্তু প্রথম তিনি থানাতেই গেছেন এবং থানাতে অভিযোগ করেছেন তার শিক্ষক দ্বারা তিনি যৌন হয়রানির শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন। কিন্তু আমরা যেটি দেখলাম, আপনি নিশ্চয়ই দেখেছেন যে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের নামে আবার নতুন করে হয়রানি করছে। তো যার সেখানে যে তার আশ্রয় পাওয়ার কথা, বিচার পাওয়ার কথা, সেখানেই তাকে আবার নতুন করে হয়রানির শিকার হতে হলো। এই অবস্থা চললে ভবিষ্যতে কি কেউ সেটি, এবং সেই ভিডিওটি ভাইরাল করা হলো এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে সেটি করেছেন, এটি কি করা সম্ভব? একজন পুলিশ কর্মকর্তা কি এটি করতে পারেন? আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক এবং শ্রোতাকে আন্তরিক শুভেচ্ছা, এবং বিশেষ করে নববর্ষ সামনে, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি এর আগে দুজন বক্তার কথা খুব মন দিয়ে শুনলাম, এবং যে আপনারা খবরের যে অংশটা দেখালেন সেখানে তো আমাদের প্রথম বক্তা নিজেই উপস্থিত ছিলেন, সুতরাং ওখানকার ভূমিকা উনি বোধহয় সবচেয়ে বেশি ভালো বলতে পারবেন এবং ভালো বোঝেন। আমার ডানে যিনি আছেন, ইনি একটু আগেই যখন বলা হলো যে অবিচার বা বিচার, তখন উনি কিন্তু একজন সন্তানহারা অভিভাবক, যার সন্তানের বিচার, সুবিচার পরে আসছে, বিচারই এখন পর্যন্ত পুরোপুরি ঠিকমতো হয়নি, আরম্ভই হয়নি। তদন্ত নামে সময় গেছে, বিচার কখন হবে জানি না। আমরা প্রায় শুনি তিনটে শব্দ, বিচারের দেরি হচ্ছে, দীর্ঘসূত্রিতা। আর একটা শুনি যে ন্যায় বিচার হচ্ছে না, আর আরেকটা শুনি যে ন্যায় বিচার হলেও অনেকেই ন্যায় বিচার থেকে পাশ কাটিয়ে ছাড়া পেয়ে যাচ্ছেন। উদাহরণস্বরূপ ধরেন ওনার সন্তানের বিচারটা এখনো হয়নি, তাহলে দীর্ঘসূত্রিতা হচ্ছে তদন্তেই, এবং তদন্তের পরে চার্জশিট দেওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। তো দীর্ঘসূত্রিতা আমাদের একটা বড় রকমের মানে দোষ হয়ে গেছে, মজ্জাগত ব্যাধি হয়ে গেছে। কাদের ব্যাধি? এখানে কিন্তু প্রথম বক্তা বলেছেন প্রশাসন, পুলিশ এবং বিচার, তিনটেই। এখন আমি ওই তিনটাকে ওইভাবে না বলে, আমি যেহেতু আইনের সঙ্গে একটু আমার যোগাযোগ আছে, একসময় তো আইন কমিশনের সদস্যও ছিলাম, সেজন্য আমি বলবো যে এই তিনটে জিনিসকে আমি তিনটে পি দিয়ে বলি, PPCC, দুটো পি। পুলিশ এ হচ্ছে ইনভেস্টিগেশন করার দায়িত্ব, ভালো হোক মন্দ হোক তাকে ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশন করে যখন কোর্টে যাচ্ছে তখন কিন্তু আরেকটা পি আসতেছে, সেটা হচ্ছে প্রসিকিউটর। এবং এই প্রসিকিউটর আইনবিদ, তাকে রাষ্ট্র থেকে দায়িত্ব দেওয়া হচ্ছে। কালকেই দেখছিলাম একজন পাবলিক প্রসিকিউটরকে জিজ্ঞাসা করা হচ্ছে, উনি বলছেন সাক্ষী না আসলে কি করব। সাক্ষী 29 বার এসছে, এখন 29 বারও যদি সাক্ষী না হয়ে থাকে তাহলে সাক্ষী আর নিজে কতটা আসবে। পুলিশের দায়িত্ব সাক্ষী জোগাড় করা নয়,
সাক্ষী যাতে উপস্থিত হয় সেটা এনশিওর করা। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাক্ষীরা কেন যেন বিরক্ত বোধ করছে, আসতে চাচ্ছে না। কারণ আপনি সাক্ষী আসলে যদি তার কার্যকরী পদক্ষেপ না নেন, সেটা যদি খালি ফিরে যায় এবং তারপরও তার টিএডিএ যদি ঠিক মতো না পেয়ে যায়, তাহলে তো সে সহজে আসতে চাইবে না। সাক্ষীর নিরাপত্তার প্রশ্নটিও তো একটি বড় প্রশ্ন। নিরাপত্তাটা আমি আরো পরে আসবো। আমি যেটা চারটা বললাম, সি, উনি বিচার বলেছেন, সি মানে কোর্ট। এই কোর্ট এখন কোনো কিছু কমেন্ট করতে গেলেই কিন্তু প্রথমেই মনে রাখতে হয় যে আমার কথায় যাতে কোনো কারণেই আদালত অবমাননার দিকে না যায়। আমরা আশা করছি, আশা করতে তো দোষ নাই, স্বপ্ন দেখতেও দোষ নাই, যে একদিন আমি দেখলাম পেপারে যে সব বিচারক যেন সময় মতো কোর্টে থাকেন এবং সময়ের আগে না যান। এইসব কথাগুলো যখন আসে তখন মনে হয় যেগুলো কি তিক্ত অভিজ্ঞতার ফলশ্রুতি। এই কোর্ট অনেক কিছুই পারে, যেমন এই পার্টিকুলার নুসরাতের কেসটাতে কোর্টের একটা কমেন্ট আমার কাছে একটু দুই রকম মিশ্র প্রতিক্রিয়া। যে এই আলোচনায় আপনার কাছে আবারও ফিরবো, তার আগে একটু বিরতি নিতে হচ্ছে। দর্শক মুক্ত মঞ্চে এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও ফিরে এলাম মুক্ত মঞ্চে। আমরা আলোচনা করছি অগ্নি স্নানে সূচি হোক ধরা এই বিষয় নিয়ে। আমাদের আলোচক রয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল, রয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক ও জাতিসংঘের ভিজিটিং এক্সপার্ট ডক্টর এম এনামুল হক, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। আমি বিরতির আগে ডক্টর এম এনামুল হক আপনার কাছে ছিলাম, আবার আপনার কাছেই ফিরতে চাই। যেটি আমার প্রশ্ন ছিল যে পুলিশের কাছে যে জবানবন্দি এবং সেটি রেকর্ড করা এবং পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া এবং প্রশ্ন করবার যে ধরন, তার মধ্য দিয়ে নুসরাতকে আরেকবার যৌন হয়রানির শিকার হতে হলো কিনা। আমি কোনো কমেন্ট প্রিম্যাচিওর করব না। যে ভাইরাল হয়েছে যে ডকুমেন্ট, সেটা যারা বোঝেন, যেমন আমি অফলাইনের লোক, আমি অনলাইনের লোক নই, সুতরাং আমি ভালো করে বুঝবো না, অথচ আমার নাতি ভালো বুঝবে, কারণ তারা এই যুগের ছেলে। আপনি পুলিশের মহাপরিদর্শক ছিলেন, সুতরাং একটি জবানবন্দি গ্রহণ করবার পদ্ধতি কি হওয়া উচিত সে বিষয়ে তো নিশ্চয়ই। সেটা তো যতক্ষণ না আপনি চেঞ্জ করছেন ততক্ষণ যে পদ্ধতি রয়েছে এটা আপনাকে মানতে হবে। এখন যে পদ্ধতি রয়েছে তার যে সবটাই যে সংশোধন যোগ্য তাও বলবো না, আবার সবই যে একেবারে অচল তাও বলবো না। ইট ডিপেন্ডস। আপনার একটা জিনিস কিন্তু মনে রাখা দরকার, যেটা বিদ্যমান আইন বা বিধি, আইন আর বিধিতে কিন্তু একটু তফাৎ আছে, আপনারা ভালো করে দেখবেন সময় পেলে। এই বিদ্যমান আইন ও বিধি আপনার পছন্দ না হলে আপনি সংশোধনের জন্য চেষ্টা করতে পারেন উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে, যেটাকে আমরা বলি অ্যামেন্ডমেন্ট হচ্ছে, রিভিশন হচ্ছে, আবার প্রয়োজন বোধে বাতিলও হয়ে যাচ্ছে, যে নতুন আসছে। এটা একজন ভিকটিম যখন থানায় যাচ্ছেন তখন তো আসলে ওই সময় ভিকটিমের আসলে কি করবার আছে, মানে সেখানে তো নারী পুলিশ নাই, দেয়া হয়নি বা সেই ইন্টিগ্রেশনের সঙ্গে তাকে ইনভলভ করা হয়নি, সেক্ষেত্রে সেই নারী কি করতে পারে? এখানে ভিকটিমের তো একাই নয়, ভিকটিমের পক্ষে তো তার গার্জিয়ানরা রয়েছে, এবং সবচেয়ে বড় কথা ভিকটিমের পক্ষে আমি সাধারণ নাগরিক হিসাবে আমারও দায়িত্ব রয়েছে। আমি ওনার আত্মীয় নাও হতে পারি, কিন্তু আমি একজন নাগরিক এবং আমার ব্যক্তি বুদ্ধি বিবেচনা প্রসূত যেটুকু আমার করা দরকার সেটা করা দরকার। আপনি বলতে পারেন যে ভিকটিমকে উপযুক্ত ব্যবহার করা হয়নি, কিন্তু এখন এটা কতদূর গড়িয়েছে, কতখানি ক্ষতিকর হয়েছে সেটা পরের কথা। আসল কথা হচ্ছে যে আপনি ভিকটিমকে কারা কারা কি করেছে তার অরিজিনাল যে 3 রকমের আসামি হয়, কিন্তু একটা হলো প্রিন্সিপাল অ্যাকিউজড, এখানে সবাই জানছে প্রিন্সিপাল অ্যাকিউজড কে। আরেকজন হচ্ছে, একজন নয় একসঙ্গে অনেকজন হতে পারে, কো অ্যাকিউজড। আর একটা রয়েছে যেটা হচ্ছে আসল, পর্দার অন্তরালে থেকে এনারা সবকিছু করেন, যেটাকে বলা হয় অ্যাবেটর, যেটা উনি বলছিলেন সুলতানা কামাল, যে
যারা যারা এটাকে সহায়তা করেছে, ইন্ধন জুগিয়েছে এবং ঠিক পথে না যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। ঠিক পথে না যাওয়া কেন বললাম জানেন? ওই যে আপনি দেখালেন যেটা, সেখানে পাওয়া গেল যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত কারা কারা, আজকে পেপারও আছে খুব খোলামেলা, 13 জনের নাম এবারে পরিষ্কার করে দেওয়া আছে এবং তার ভিতরে 4 জন বাদ দিয়ে 9 জন অ্যারেস্ট হয়েছে। এখন এই 4 জনের মধ্যে নাকি একজন ইম্পর্টেন্ট রয়ে গেছে। কে ইম্পর্টেন্ট এটা আমার জানার কথা নয়, কারণ আমি তদন্তকারী নই, কিন্তু যতটুকু সাধারণভাবে খবরের কাগজ দেখে দেখছি তাতে 3 রকম: প্রিন্সিপাল অ্যাকিউজড, তার সঙ্গে যারা তার মানে সহযোগী যারা করেছিলেন তাদের নাম, ছবি এসছে। আজকাল চ্যানেলের অভাব নাই এবং যে কোনো জিনিসই কিন্তু আপনি মিডিয়াতে চলে আসবে। আর 3 নম্বর হচ্ছে কাউরি নাম ছবি আসেনি, সেটাই হচ্ছে আসল জিনিস, সেটা বের করতে হবে। এবং এখানে বলে সত্যিকারের তদন্ত, আর এই তদন্ত হওয়ার পরে সাহস করে যদি, সৎসাহস করে যদি সাক্ষী ঠিক থাকে তাহলে কিন্তু সুবিচার হবে। আর যদি সাক্ষী না থাকে আবার, বা সাক্ষীকে অনবরত ডেকে নিয়েও কোনো কাজ না হয়, তাহলে সেই দীর্ঘসূত্রিতায় কিন্তু আপনার ক্ষতি হতে পারে, আপনার বলতে কেসের। সুতরাং এখানে রাষ্ট্রের দায়িত্ব, খালি পুলিশের চার্জশিট দিলে হবে না, প্রসিকিউটরকে তার উপযুক্ত ভূমিকা পালন করতে হবে। সুলতানা কামাল, আমি আবারও আপনার কাছে ফিরছি। আপনি বিরতির আগে আলোচনায় বলছিলেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার কথা এবং বিচারহীনতার যে সংস্কৃতি, সেই বিষয় প্রসঙ্গটি তুললেন। আপনার কি মনে হয় যে মানুষের মনন এবং মনোজগতে পরিবর্তন না এনে কেবল একটি বিচার করবার মধ্য দিয়েই এই ঘটনাগুলোকে আটকানো সম্ভব? না, একেবারে সাদায় কালোই যদি উত্তর দিতে হয় যে না, সেরকম ভাবে সম্ভব না। মানুষের মন মানসিকতার মধ্যেও পরিবর্তন আনার একটা প্রয়োজনীয়তা আছে, কিন্তু সেটা কারা করে? সেটা রাজনীতিকরা করে। রাজনীতি এখানে সবচেয়ে বড় নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে। রাজনীতিকে এমনভাবে, যে কথাগুলি আমরা বারবারই বলি, যে আমরা যে সেই 21শে ফেব্রুয়ারি থেকে 52-র 69-এর গণ আন্দোলন, মুক্তিযুদ্ধ করে একটা দেশ প্রতিষ্ঠা করলাম, সেখানে রাজনীতি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে না? মানুষের যে মন মানসিকতা, মানুষ কি ভূমিকা নেবে, মানুষ কতখানি নিরাপত্তার সঙ্গে সেখানে ভূমিকা নেবে, তাকে উদ্বুদ্ধ করা, তাকে সামনে নিয়ে আসা, তার যে দায় দায়িত্ব, যেটা বঙ্গবন্ধুর ভাষণের মধ্যে এসছে, যে যার যার ঘরে যা কিছু আছে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ো। এই যে মানুষকে, এটাই তো গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য, যে সব মানুষ জানবে যে এই কাজটা আমার এখানে একটা ভূমিকা আছে। আজকে যে কথাটা আবুল কাসেম ফজলুল হক সাহেব বলছিলেন, যে এলিয়েনেশনের যে বিষয়টা চলে এসেছে, এখন কোনো নাগরিক মনে করে না যে এই দেশকে কোনো রকম ভাবে কিছু দেওয়ার আমার আছে। তারা খালি বাধা নিষেধের বেড়াজালের মধ্যে আছে। তারা খালি বলবে এটা করতে পারবে না, এটা বলতে পারবে না, এখানে যেতে পারবে না, এটা বলা যাবে না, এটা বললে তাকে শাস্তি দেওয়া হবে, অতটুকুর যদি সীমা লঙ্ঘন করা হয় তাহলে শাস্তি দেওয়া হবে। সেরকম একটা পরিবেশ তো গণতান্ত্রিক পরিবেশ না। গণতন্ত্রে তো পরিষ্কারভাবে প্রতিটি মানুষ ভাববে যে এই রাষ্ট্র আমার, আমি রাষ্ট্রের অঙ্গ, এবং এই রাষ্ট্রের যা কিছু ঘটছে সেখানে আমার একটা দায় দায়িত্ব আছে। এই যে ভাবনাটা এখনকার যারা আপনি বলছেন যে সমাজে নাই, এই ভাবনাটা, এইটি কি হঠাৎ করেই চলে গেছে নাকি? না, হঠাৎ করে যায়নি। আমাদের হঠাৎ করে যায়নি। আমরা মুক্তিযুদ্ধ করলাম, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যে আমাদের পালা বদলগুলি হতে থাকলো, আমরা দীর্ঘ 20 বছর সামরিক শাসনের অধীনে থাকলাম। সামরিক শাসনের চারিত্রিক বৈশিষ্ট্যই হচ্ছে শাসক এবং অন্য সবাই শাসিত। তারা যা বলবে সেটা শুনে চলতে হবে। করতে পারবেন, করতে পারবেন না, বেরোতে পারবেন, বেরোতে পারবেন না, এটা তাদের ভাষা থাকে। আমরা যেভাবে তাদের ঘোষণাগুলি দেখি, আজকে কারফিউ, ওখানে 144 ধারা, এই তো হতে থাকে তাদের শাসন আমলে। এটাই তো তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। সেই জন্যই তো আমরা সামরিক তন্ত্রের বিরুদ্ধে এত আন্দোলন করলাম। 69-এর গণ আন্দোলন করে আইয়ুব খানের মতন লৌহ মানবকে গদিচ্যুত করলাম। নির্বাচন চাইলাম এবং বললাম যে আমাদের নির্বাচিত প্রতিনিধি দিয়ে আমরা শাসিত হতে চাই, আমরা সামরিক শাসকদের দ্বারা শাসিত হতে চাই না। এবং সেখানে শুধু যে সামরিক শাসকরা এলেন তা না, বাংলাদেশের জন্মই যারা চায়নি, সেই জামাতে ইসলামীর
সদস্যদেরকে, নেতাদেরকে সেখানে পুনর্বাসিত করা হলো, তাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হলো। তার মানে বাংলাদেশ বলতে আমরা যেটা বুঝেছিলাম যে সব মানুষের দেশ, যেখানে প্রত্যেকটা মানুষ নিজের অধিকারে বাস করবে, সেটাকে 90 তো আমরা সেই সামরিক জান্তারও পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক ধারায় যাত্রা শুরু করেছি, কিন্তু কেন আজকে প্রায় 28 বছর, সেটা বলতে গেলে খুব সংক্ষেপে বলতে হয়, অত বড় বিশ্লেষণের তো সময় নেই। সংক্ষেপে বলতে গেলে বলতে যে ওই 15 বছরে যে ক্ষতিটা হয়ে গেছিল, সেই ক্ষতিটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার মতন শক্তি নিয়ে পরবর্তী দলগুলি দাঁড়ায়নি, বরং আমরা দেখেছি যে যেই বীজ বপন করা হয়েছিল 75 পরবর্তী সময় সাম্প্রদায়িকতার, অগণতান্ত্রিকতার, মানুষকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, শাসক এবং শোষিতের জায়গায় আবার নিয়ে যাওয়া, সেই যে বীজ বপন করা হয়েছিল সেই বীজটা উপড়ে ফেলার জন্য কেউ কাজ করেনি, বরং সেখানে আরো জলসিঞ্চন করেছে। আজকে যদি, যেহেতু আমরা পয়লা বৈশাখের সামনেই কথা বলছি, কালকে যে আমাদেরকে বলে দেওয়া হলো যে 5টার মধ্যে বাড়ি ফিরে যেতে হবে, আমার পুলিশ বাহিনী ঔপনিবেশিক কোনো পুলিশ বাহিনী না, আমাদেরই আত্মীয় স্বজন, ভাই বন্ধু, আমাদেরই সমাজের মানুষ, যাদেরকে আমাদের প্রোটেকশন দেওয়ার কথা, সংরক্ষণ দেওয়ার কথা, তারা আমাকে বলছে না যে আপা আপনি সন্ধ্যার পরে অনুষ্ঠান করেন, আমরা তো আছি। তারা বরং বলছে যে আপনি ঘরে চলে যান, কারণ দুর্বৃত্তরা আসছে। তারাই তো আমাদেরকে ভয় দেখাচ্ছে। তো এই যদি সংস্কৃতি হয়ে যেয়ে থাকে, তাহলে আমরা কি করে ভাববো যে এই দেশে আসলে মানুষ নির্ভয়ে, এইটার ব্যাখ্যাটা আমরা জানতে চাইবো। আমাদের সাথে সাবেক পুলিশের সাবেক মহাপরিদর্শক রয়েছেন। এটি খুবই যৌক্তিকভাবেই প্রশ্নটি উত্থাপিত হয়েছে যে পয়লা বৈশাখের উদযাপনের তার নাগরিক, দেশের নাগরিকরা থাকবে এবং নাগরিকদের উদযাপনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। সেই নিরাপত্তা দেওয়ার কাজটি না করে উদযাপনের যে আয়োজন, সেই আয়োজনটিকেই কাটল করা হচ্ছে, ছোট করে ফেলা হচ্ছে। এটি কেন ঘটে? পুলিশের দায়িত্ব তো নিরাপত্তাটা দেয়া, মানে তার আয়োজনটাকে ছোট করে ফেলা না। দেখেন, আমরাও চাকরি করেছি, এই একই দায়িত্ব আজ থেকে 27 বছর আগে। কই আমরা তো 5টা বা 6টা বেঁধে দিনি, কারণ তখন আমরা যাদেরকে নিয়ে কাজ করতাম তারা হয়তো আমাদের কথা তুলনামূলকভাবে ভালোভাবে শুনতো বা পুরোপুরি সহযোগিতা করত। এই সময়ের ব্যবধানে সবকিছু কিছু কিছু বদলে যাচ্ছে এবং এই বদলানোর জন্যেই, বদলানোর প্রেক্ষাপটে নতুন নতুন বিধি হচ্ছে, আইন নয় বিধি হচ্ছে। এই যে 5টার মধ্যে চলে যেতে হবে, এটা তো কোনো একক কথা নয়, এটা নিশ্চয়ই যারা নীতি নির্ধারক, প্লিজ রিমেম্বার দিস ওয়ার্ড, নীতি নির্ধারক, তারা এটা করাচ্ছে। এটা পুলিশও করছে না বা এটা জেলা প্রশাসকও করছে না। নীতি নির্ধারক কারা সেটা আপনারা ভালো বুঝতে পারবেন, যাদেরকে আপনারা আপনাদের সদস্য নির্বাচিত করেছেন তাদের কাছ থেকেই তো নীতি আসবে। আবুল কাশেম ফজলুল হক, এই প্রসঙ্গেই আপনার কাছে আসতে চাই যে আমাদের সমাজের এই একটা অংশ এই যে মঙ্গল শোভাযাত্রা, এই যে নববর্ষ উদযাপন, সেই উদযাপনের বিরোধিতা করে থাকেন। তারা এটির মধ্যে একটি বিশেষ ধর্ম হিন্দুয়ানি সংস্কৃতির লক্ষণ তারা দেখতে পান এবং এই তাদের অভিযোগটাকেই প্রকারান্তরে এই অনুষ্ঠানকে ছোট করে ছেঁটে ফেলে তাদের যে ভাবনা, সেই ভাবনাকেই শক্তি যোগানো হয় না। এখানে বলার অনেক কথা আছে, কিন্তু অল্প সময়ের মধ্যে সেটাতে যাওয়া যাবে না। আমি এই বলতে চাই, পয়লা বৈশাখ উদযাপন ঢাকা শহরে ছিল না, 50-এর দশকে ছিল না, 60-এর দশকে অর্ধেকের বেশি সময় ছিল না। এই পয়লা বৈশাখ উদযাপন বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে জাগ্রত করা, শক্তিশালী করার জন্য আরম্ভ হয়েছে বলা যায় 69-এর অভ্যুত্থানের সময় থেকে। 67 সাল থেকে আসলে 68 সাল, ওই 69-এর অভ্যুত্থানের কিছু আগে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে পয়লা বৈশাখ একটা অনুষ্ঠান করেছিল। তার পরেই ছায়ানট ওই বটমূলে অনুষ্ঠান করছে। এর মধ্যে আরো অনেক ঘটনা গেছে। ছায়ানটের অনুষ্ঠান মাঝে মাঝে বাধাগ্রস্ত হয়েছে। বটমূলের অনুষ্ঠানের আগেও তাদের রবীন্দ্র জয়ন্তী উদযাপন, এইসব অনুষ্ঠান বাধাগ্রস্ত হয়েছে। তখন পয়লা বৈশাখ উদযাপনের সঙ্গে জাতীয় জীবনের একটা বড় আবেগ যুক্ত ছিল। মুসলিম লীগ কিংবা নেজামে ইসলাম কিংবা জামাতে ইসলামী, এইসব দল পয়লা বৈশাখ উদযাপন নিয়ে কোনো কথা বলতেই তারা সাহস করতো না, নীরব থাকতো। তারা পছন্দ নিশ্চয়ই করতো না, কিন্তু এই ব্যাপারে কথা বলতো না। কিন্তু স্বাধীন বাংলাদেশে 1972 থেকেই এই পয়লা বৈশাখের অনুষ্ঠান কিছু কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছে। যেমন পান্তা ইলিশ খাওয়া,
এরকম আরো কিছু কিছু বিলাসিতাপূর্ণ অনুষ্ঠান যেগুলো বড় লোকেরা করেছেন, মিডিয়াতে বড় করে খবর আসছে। তখন কিছু কিছু সমালোচিত হয়েছে যে এইভাবে পয়লা বৈশাখ উদযাপনের মানে কি। আরো পরবর্তীকালে 1980-র দশকে এসে যখন মুখোশ মুখে লাগিয়ে, মাথায় লাগিয়ে, পেঁচা ইত্যাদির ছবি সংবলিত বিরাট ফেস্টুন নিয়ে মঙ্গল শোভাযাত্রা আরম্ভ করা হয়, তখন এটা আরো বেশি সমালোচিত হয়েছে। একটা পক্ষ আমরা প্রবল, আমরা এগিয়ে গেছি, কিন্তু আমাদের প্রতিপক্ষ এটাকে পছন্দ করেনি, নানাভাবে তারা শক্তি সঞ্চয়ের চেষ্টা করেছে। আমরা তখন সমস্যাটা যথাযথভাবে বুঝতে পারিনি, এইভাবে এগিয়েছি। এবং এই অগ্রগতির মধ্যে একটা পর্যায়ে রমনা বটমূলে আক্রান্ত হলো, জঙ্গিবাদীরা আক্রমণ করেছে, বেশ অনুষ্ঠানে অনেক লোক আহত হয়েছেন, নিহত কেউ হয়েছেন কিনা আমার মনে নেই। তো এইসব ঘটনার মধ্য দিয়ে এবং আরো নানা রকমের ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে গেছে। এর মধ্যে এই দেশে যারা এই সমালোচনা করেছেন, আমরা কিন্তু এই যে নুসরাতের আক্রান্ত হওয়ার পরে, মানে পয়লা বৈশাখ নিয়ে যারা সমালোচনা করে থাকেন, নুসরাত আক্রান্ত হওয়ার পরে একজন মাদ্রাসা ছাত্রী, তিনি একজন পরিশীলিত পোশাক পরিহিত অবস্থায় ছিলেন, তার এই মৃত্যুর পরে তাদের কোনো আমরা ভাষ্য দেখি না। না, দেখি না, কারণ মাদ্রাসার অধ্যক্ষ এবং মাদ্রাসার ধারার লোকেরা এখানে জড়িত এবং একটি মেয়েকে মৃত্যুতে ঠেলে দিয়েছে, এই জায়গাতে তারা আসছে না। তাদের যে মানে মানসিকতা, তার মধ্যে এটা গুরুত্বপূর্ণ না, সেই জন্যই আসছে না। কিন্তু আমরা এই বিষয়টাতে গোটা আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত আতঙ্ককর মনে করছি। কারণ একটি মাত্র ঘটনা তো নয়, আরো অনেক ঘটনা এরকম, ধর্ষণ, গণধর্ষণ, তারপরে ধর্ষণের পর হত্যা, গণধর্ষণের পর হত্যা, এরকম কথা তো গত ৬-৭ বছর ধরে ক্রমাগত পত্রিকায় আসছে। এবং কোনো কোনোটার খবর বেশি করে ছাপা হচ্ছে, কোনো কোনোটা নিয়ে আন্দোলন হচ্ছে। নারী নির্যাতনের নানান রূপ অনেক বেড়ে গেছে। তো এই বাস্তবতার মধ্যে বিষয়টি আলোচিত হচ্ছে। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত কি করে আমরা এই সমস্যা থেকে মুক্ত হতে পারি। এখানে র্যাব তো ছিল না আমাদের দেশে, 2004 সালে র্যাব করা হয়েছে, মানে বাংলার দক্ষিণ অঞ্চলে, এই কুষ্টিয়া, যশোর, এইসব জেলায়ও, উত্তরাঞ্চলেও 2-1টা জেলায় ভীষণ রকম মানে হত্যাকাণ্ড চলছিল। মার্ক্সবাদের কথা বলে নানাভাবে লুটতারাজ করা, চাঁদাবাজি করা, এইগুলোকে দমন করার জন্য র্যাব গঠন করা হয়। আমাদের কিন্তু 1000 বছর ধরে চলে আসছি, র্যাব ছাড়াই চলছে। র্যাব আসার পরে ক্লিন হার্ট অপারেশন, এনকাউন্টার, ক্রসফায়ার ইত্যাদি নামে বিনা বিচারে হত্যাকাণ্ড চলতে লাগলো। বিনা বিচারে হত্যাকাণ্ড সমাজ অনুমোদন করছে, মেনে নিচ্ছে, কিন্তু এটা কোনোভাবেই কোনো স্বাভাবিক অবস্থা নয়। বিচারহীনতার যে অপসংস্কৃতি, তারই প্রকাশ এটা। তো এইভাবে আস্তে আস্তে ধর্ষণের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ধর্ষণ শব্দটাই লোকে একটা পত্রিকায় লিখবে অথবা সভায় আলোচনা করবে, স্লোগান তুলবে, এর রুচির বাইরে ছিল। কিন্তু এখন তো এটা ছোট বাচ্চারাও ধর্ষণ এই কথাটা বলে, এবং এখানে কোনো লজ্জা, শরম, দ্বিধাদ্বন্দ্ব নেই। কেন এই অবস্থা হলো, এইটা অনুসন্ধান করে দেখা হয়নি, কেউ দেখেনি। কতগুলো আর্থসামাজিক রাজনৈতিক পরিবর্তনের কারণে এই ঘটনা ঘটছে। এটা শুধু কিছু ব্যক্তির মানে অমানুষ হয়ে যাওয়া এই কারণ নয়, এর পেছনে বড় রকমের আর্থসামাজিক রাজনৈতিক কারণ আছে। এই কারণগুলো গবেষকরা গবেষণা করে সাধারণত বের করে থাকেন, কিন্তু বর্তমানে বাংলাদেশে যাদের গবেষণা করার কথা, সাধারণত তারা এই ধরনের কোনো গবেষণার ধারে কাছেও যান না। এইগুলো কারণ। আমি কথাটা শেষ করি, তারপরে আরেকটু। কেবল শাস্তি দিয়ে সমাধানের চিন্তা করা হচ্ছে এবং বলা হচ্ছে, কিন্তু আমার মনে হয় কেবল শাস্তি দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না। আর্থসামাজিক রাজনৈতিক গোটা ব্যবস্থার পুনর্গঠন দরকার। মানসিক পরিবর্তনের কথা বলা হচ্ছে, মানসিক পরিবর্তনের কিছু কিছু চেষ্টাও করা হচ্ছে, কিন্তু মানসিক পরিবর্তন স্থিতি পায় না যদি আর্থসামাজিক রাজনৈতিক পরিবর্তন না হয়। আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। আমি ডক্টর এম এনামুল হক আপনার কাছে যেতে চাই যে এই সমাজ থেকে এই যে ব্যাধি, এই ব্যাধি দূর করবার উপায় কি, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা আসলে কি হওয়া উচিত? আপনি শুধু আইন শৃঙ্খলা বাহিনী বলেছেন, তাই না?
সুতরাং আমি আইন শৃঙ্খলা বাহিনী বলতে কিন্তু খালি পুলিশ বুঝি না। পুলিশের সঙ্গে আমি আগেও বলেছি যে প্রসিকিউশন, কোর্ট এবং তার সঙ্গে আরেকটা আছে কারেকশন, আরএক্সি, পিপিসিসি বলেছিলাম। কারেকশনের কাজ হচ্ছে যে আপনি আজকে অপরাধ করেছেন, জেনে হোক না জেনে হোক, আপনার যদি অনুশোচনা বোধ থাকে তাহলে আপনাকে ঠিক করা যাবে এবং আপনি আবার সমাজে নতুনভাবে ভালো মানুষের রূপে কাজ করতে পারবেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট। সুতরাং এই যে চারটে কথা আমি বললাম, পিপিসিসি, এরা সবাই যদি একই দৃষ্টিতে কাজ করে যে সমাজের মঙ্গল, তাহলে বোধহয় অনেকখানি সহায়তা হয়। কিন্তু করতে গেলে তিনটে বাধা হচ্ছে। সব প্রথম হচ্ছে যে আপনি দেখেন আপনার কনস্টিটিউশনে খুব পরিষ্কার লেখা আছে যে আইন সবার জন্য সমান, অথবা সবাই আইনের চোখে সমান। এটাতে আমরা সবাই বলি, স্লোগান হয়ে গেছে, কিন্তু পরের লাইনটা আমরা গুরুত্ব দিচ্ছি না, যেটা মোর ইম্পর্ট্যান্ট অ্যাটলিস্ট টু মি। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হয়েছে তাহা দৃশ্যমান হতে হবে। ইট মাস্ট বি রিফ্লেক্টেড দ্যাট দি ল হ্যাজ বিন ইকুয়ালি অ্যাপ্লাইড ফর এভরিবডি। এখন এটা কেন বললাম জানেন? আজকে একই অপরাধে কাউরি 7 দিনের রিমান্ড হচ্ছে, কাউরি রিমান্ডের প্রশ্নই আসছে না, চলে যাচ্ছেন নামকে ওয়াস্তে জেলখানায়, এবং সেখান থেকে আবার ওই পিজি হাসপাতালের কেবিনে হোক বা যেখানে ভালো মনে হয় সেখানে। আইন সবার সাথে একই রকম আচরণ করছে না। না, আপনারা নীতি নির্ধারকরা সবকে একইভাবে আইন ব্যবহার করার সুযোগ দিচ্ছেন না। আমি একটু চলে যেতে চাই সুলতানা কামাল আপনার কাছে। আমরা একেবারেই শেষ পর্যায়ে, কালকে আমরা নতুন বছরে পদার্পণ করছি। নতুন বছরে আসলে আপনার প্রত্যাশা কি থাকবে যাতে আর কেউ নুসরাতের মতো পরিণতি বরণ করতে আপনার না কথা হয়? সূত্র ধরেই বলি যে আপনি বারবারই ওই কথাটা আনছেন, অগ্নি স্নানে শুচি হোক ধরা, এবং ব্যাধির কথা বলেছেন। ব্যাধি সারাতে হলে আগে ব্যাধিকে চিনতে হয়, ব্যাধিকে সঠিকভাবে চিহ্নিত করতে হয় এবং সেটার যে যথাযথ চিকিৎসা সেটা করতে হয়। আমাদের যে দোষটা হচ্ছে কিংবা যে জায়গায় আমাদের পিছিয়ে পড়তে হচ্ছে সেটা হচ্ছে আমরা অনেক সময় সেই ব্যাধিটাকে স্বীকার করছি না, স্বীকার করলেও সেটাকে সঠিকভাবে চিহ্নিত করতে চাইছি না, সঠিকভাবে চিহ্নিত হয়ে গেলে আবার সেটা যথাযথ চিকিৎসা আমরা দিতে চাইছি না। কাজে সেখানে আমাদের একটা যে কথাটা একদম প্রথমে বলেছিলাম যে অগ্নিস্নান যদি ধরতে হয়, অগ্নিস্নান হলো অত্যন্ত সৎ, প্রখর, কঠিন, কোন রকম রাগ অনুরাগের বশবর্তী না হয়ে পদক্ষেপ গ্রহণ করা, এবং সেটা রাষ্ট্র করবে, রাষ্ট্রীয় বাহিনীগুলি করবে, সমাজ করবে। এবং এটা আমি অবশ্যই বিশ্বাস করি যে আমরা একটা শাস্তিমূলক সমাজ চাই না। আমরা যেই শুচিস্মিত সমাজ যেটা চাই, সেখানে আমরা চাই যে মানুষ আসলে নিজেকে সংশোধন করেছে। সেটার জন্য আমি অবশ্যই রাজনীতিকদের দিকে তাকাবো, কারণ তারাই নিয়ন্ত্রণ করার কথা সবকিছু। এখানে সাংস্কৃতিক ব্যাপার আছে, সামাজিক ব্যাপার আছে, কিন্তু সেইগুলিকে রাজনীতির পক্ষ থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকেন, যাদের হাতে সমস্ত ক্ষমতা, তাদের সেটাকে সুযোগ দিতে হয়। সেই সুযোগটা যাতে ভালোভাবে কাজ করে সমাজে, সেটা চেষ্টা করতে হয়। কেউ যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেটা দেখতে হবে। এবং গণতন্ত্রের সবচেয়ে বড় কথা দুষ্টের দমন, শিষ্টের পালন, সেটা যেটা ডক্টর এনামুল হক বলেছেন যে সেটা দৃশ্যমান হতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো যে মানুষকে এই বোধটা দিতে হবে যারা ক্ষমতায় আছেন যে এই দেশটা সবার এখানে দায়িত্ব আছে এবং সবাই মিলেই এই দেশটাকে পরিচ্ছন্ন করতে হবে। ধন্যবাদ সুলতানা কামাল, ধন্যবাদ আবুল কাশেম ফজলুল হক এবং ডক্টর এম এনামুল হক, আপনাদের তিনজনকেই আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেবার জন্য। দর্শক, যেটি আলোচকরা বলছিলেন যে এটি একটি গণতান্ত্রিক সমাজ এবং গণতন্ত্রের সবার সমান অধিকার আছে, সেই বিষয়টি মাথায় রেখেই আসলে অগ্রসর হতে হবে। আমি শেষ করবার আগে নুসরাতের একটি কথা বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে সে একেবারেই মৃত্যুশয্যায় বলেছিলেন যে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এই অন্যায়ের প্রতিবাদ করব। আমরা মনে করি যে আগামী বছর যে নতুন বছরে আমরা পা দিচ্ছি, সেখানে এদেশের প্রতিটি নাগরিকের, প্রতিটি জনগণের স্লোগান হোক যে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব, আমরা প্রতিবাদ মুখর থাকব। এবং সেই আশাবাদ ব্যক্ত করেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি, ধন্যবাদ।